তুষি কপাল কুঁচকে বলল, সকালে বললেন না ঘরে না ঢুকতে? এখন তো যেতে বলছি। ইয়াসির তোমাকে ওর ঘরে ঢুকতে মানা করেছিল। এখন রেশমি ব্যস্ত, তাই ওর কাজ তুমি করে দিয়ে এসো। তুষি দুই গাল ফুলিয়ে বিরক্তি ছাড়ল। উঠে দাঁড়াতেই রেহনুমা সতর্ক বাণী ছুড়লেন, খবরদার, ঘরের কোনো জিনিসে কিন্তু হাত দেবে না। তুষি ততক্ষণে হাঁটা ধরেছে। কথাটা শুনেও গতির বেগ থামল না। ভেংচি কেটে ভাবল, কি এমন আছে পুলিশের ঘরে বন্দুক আর ওই ট্যানার মতো ইউনিফর্ম ছাড়া? ছোঁয়া তো দূর, ওসব তুষি ফিরেও দেখে না। কিন্তু ঘটনা ঘটল উল্টোটা। ইয়াসিরের ঘরে আলো জ্বালাতে তুষির ঠোঁট দুটো আলিবাবার গুহা বনে গেল। এত সুন্দর, এত বড়, চোখ ছানা বড়া করে চারিদিকে চেয়ে রইল সে। এবারে আসার পর এটা ওর সাথে ঘটা নৈমিত্তিক ব্যাপার। যে ঘড়ি দেখে সেটাই সিনেমার মতো সুন্দর। তুষি আজীবন শুনেছে ছেলেরা অগোছালো জঙ্গলি হয়, এরা ঘরদোর গোছগাছ করতে জানে না। কিন্তু ইয়াসিরের কামড়া দেখে মাথা চক্কর কাটলো ওর। তালুর চুলগুলোও হয়তো লজ্জা পেল কিছু। এমন কাকের বাসাও প্রতিদিনের সাথে নিয়ে ঘোরে। সেখানে ইয়াসিরের থাকার জায়গাটা অবধি পরিষ্কার পরিচ্ছন্ন, একটা কোনো এদিক ওদিক নেই। টান টান বিছানার চাদর থেকে শেলফের বইগুলি অবধি গোছানো। তুষি হা করে চেয়ে চেয়েই পা বাড়ালো সামনে। নাক বরাবর সোজা দেয়ালের সাথে একটা ছোটখাটো শেলফ সেট করে লাগানো। স্বচ্ছ কাচের ভেতর থেকে এক একটি পুরস্কার চকচক করে জ্বলছে। সব কি বদ পুলিশের? এত পুরস্কার বেটা কিসে পেল? মারপিটে? তুষি ঠোঁট কামড়ে পুরস্কারের গায়ে লেখা পড়ার চেষ্টা করলো। একবার পারল না। চোখ দুটো জ্যোতিবোধ হয় কমেছে। আরো এগিয়ে কাচের গায়ে চোখ পেতে দাঁড়ালো। এবার বানান করে করে আওড়ালো, বয়কারে বে স। তখনই দৌড় হতে একটা জলদ গম্ভীর স্বর ছুটে এলো কানে। তুষি চমকে গেল। ছলকালো তার শীর্ণ কাঁধ। তড়িৎ ফিরে চাইলো পেছনে। তপ্ত দুটো চোখ মেলে চেয়ে আছে ইয়াসির। মটমটে চৌকস জল দেখে বুক শুকিয়ে গেল তুষির। চট করে সোজা হলো মেয়েটা। ইয়াসিরের পায়ে বুট। উৎকট শব্দ তুলে সামনে এসে দাঁড়ালো। দাঁত খেচে বলল, হাউ ডেয়ার ইউ! আমার ঘরে কেন ঢুকেছো তুমি? তুষির কাম তামাম করতে যথেষ্ট দুটো লাইন। ভয় ডরে চিমসেলো মেয়েটা। চোখ নিচু, গলাও নিচু করে বলল, মানে ঘরটা গোছাতে এসেছিলাম। চেঁচিয়ে উঠল ইয়াসির। আমার ঘর গোছাবে তুমি? তোমার মতো একটা বস্তি মেয়ে আমার জিনিসে হাত দেবে? নিজেকে কি আমার বউ ভাবে শুরু করেছ? তুষির ছোট্ট কলিজা ছলাৎ ছলাৎ করছে। কানের পর্দা হয়তো দুভাগ হয়েছে আগেই। মিনমিন করে বলল, আমার কি দোষ? আমি তো আসতে চাইনি, আপনার ছোট মা জোর করে পাঠিয়েছেন। কিছু বলতে গিয়েও থামলো ইয়াসির। ছোট মা গুরুজন। তুষির মতো বাইরের লোকের কাছে তো তাকে ছোট করা সাজে না। ক্রোধের উত্তপ্ত লাভাটা গিলে নিল সহসা। চোখ বুজে শ্বাস ফেললো। সরে এলো সামনে থেকে। খাম্বার মতো দাঁড়িয়ে থাকা তুষি চোখের কোণ তুলে চাইলো বন্দুক টন্দুক আনতে গেছে কিনা। রাগে না গুলি মেরে ওর খুলি উড়িয়ে দেয়। কিন্তু না, ইয়াসির ইউনিফর্ম ছাড়ছে। গাঢ় নীল শার্টটা শরীর থেকে সরাতে লোমশ বুক বেরিয়ে এলো। তুরন্ত চোখ নামিয়ে নিল তুষি। হাতে তোয়ালে নিল ইয়াসির। ওয়াশরুমে যেতে নিয়েও থামলো আবার। তর্জন দিল ঠান্ডা ভাষায়, বের হয়ে যাও, তোমাকে যেন আর না দেখি। ভেতরে ঢুকতে ধরে রাখা নিঃশ্বাসটা ঠোঁট ফুলিয়ে ছাড়লো তুষি। বাপরে বাপ, পুলিশ না বোম! আরেকটু হলে তো উড়িয়ে দিত ওকে। উফ, এর ঘর পরিষ্কারের আগে এর ব্যবহার পরিষ্কার করা উচিত। তুষি রুমের এদিক সেদিক দেখলো। তকতকে ঘরের কি মাথা মুন্ডু পরিষ্কার করবে ও? সব তো ঠিকঠাকই আছে। ধুর, দরকার নেই, থাকুক যেমন আছে। কেউ জিজ্ঞেস করলে না হয় বলে দেবে সব গুছিয়ে রেখে এসেছে। তুষি ঝাড়ুটা হাতে নিতে গেল। আচমকা চোখ পড়ল টেবিলে। ইয়াসিরের মানিব্যাগ, ঘড়ি, ফোন রাখা সব ছাপিয়ে ফুলকো ওয়ালেটটাই আটকে গেল মেয়েটা। নিশ্চয়ের মধ্যে অনেক টাকা আছে। ব্যাস, চোরের মনটাই আবার জেগে উঠল তুষির। সতর্ক নয়ে আশপাশ দেখলো এক পল। কোথাও কেউ নেই। ইয়াসির ফ্রেশ হতে গেছে। এই সুযোগে একটা চুরি করা যায় না? তুষি আজ আর নিজেকে সামলাতে পারলো না। না পারলো হাত নিষ্পিস করা আটকাতে। পা টিপে টিপে এসে ওয়ালেটটা তুলল। দুপাশে মেলতে আস্তে আস্তে নোটগুলো চাইল ওর দিকে। সাথে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, তুষি আমাদের নিয়ে যা, নিয়ে যা আমাদের। তুষি ঢোক গিলল। হাতটা বাড়িয়েও গুটিয়ে আনলো আবার। ইয়াসির নিশ্চয় টাকা গুনে গুনে রেখেছে।
যদি বড় বড় নোট ধরে নির্ঘাত বুঝে ফেলবে। যা বুদ্ধি এর। এক কাজ করুক, ছোট নোট নিক, 100-200 টাকার। হিসেব নিশ্চয় রাখেনি। নিজের মতো ছক্কসে মাথা নাড়ল তুষি। 100 টাকার 2টো নোট ব্যাগে। হাতটা বাড়ালো নেবে বলে, পেছন থেকে খপ করে কবজিটা চেপে ধরল ইয়াসির। ছ্যাত করে উঠল তুষির বুক। ফ্যাকাশে মুখে চাইতে ইয়াসির ভ্রু নাচায়। আবার চুরি? তুষির গলা শুকিয়ে কাট, চেহারায় রক্ত নেই। তুতলে উঠল কথা বলতে গিয়ে। কই আমি 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 মানে মানে চুরি করছিলাম না তো। ইয়াসির সারা মুখে জলের ফোঁটা। এক হাতে তোয়ালে নিয়ে মুছল সেটুকু। ভীষণ শান্ত অথচ গম্ভীর গলায় বলল, হাতটা খুব নিপুণ, কিন্তু ভুলে যাচ্ছ আমি পুলিশ। চোখ বুঝে বুঝতে পারি চোরের হাত কেমন হয়। তুষির বুক কাঁপছে। কি বলবে, কি করবে, দিশেহারা দশা। জিভ দিয়ে ঠোঁটটা চেটেপুটে বলল, আমি তো শুধু। ইয়াসির বলতে দিল না, কথা কেড়ে নিল মাঝে। তোমার চোখ বলছে তুমি কি করতে চাচ্ছিলে। আর অপরাধীর চোখের ভাষায় ইয়াসির আপনার জানে। তাই এখন অহেতুক মিথ্যে বলতে এসে নিজে ফেসে যাও না। তুষি নেতিয়ে গেল। পরপরই কণ্ঠের ধারণ পাল্টে ফেলল ইয়াসির। গর্জে উঠল কড়া স্বরে, স্বীকার করো কি চুরি করছিলে। তুষির রুহ উড়ে গেছে। ভয়ে ওষ্ঠাগত প্রাণ। চোখ মুখ খেচে বলল, করছিলাম চুরি। ইয়াসির হাত ছেড়ে দেয়। মানিব্যাগটা টান মেরে নিয়ে নেয় কাছে। বাক্য ছুঁড়ে আগের নেয়। কান ধরো। প্রকট চোখে চাইল তুষি। হ্যাঁ। শুনতে পাও না? কান ধরতে বলেছে, কুইক। তুষির সরু নাক ফুলে উঠল এবার। মগের মূল্য নাকি 100 টাকার জন্য কানে ধরতে হবে? ও বস্তির সেলিব্রিটি। কাউরান বাজারের কত নাম করা পকেটমার। সবাই ওকে এক নামে চেনে। আর তাকে এই পুলিশ কান ধরতে বলছে। ইয়াসিরের পেছনে ড্রেসিং টেবিল। মানিব্যাগটা সেখানে রাখতে পিছু ফিরল সে। চওড়া পিঠ দেখে কোনো ভূত তুষির কাঁধে নামলো কে জানে। এক আধ্যাত্মিক শক্তিতে ফেপে উঠল সে। এই বদের হাড্ডি পুলিশটা ওকে একটু বেশি পেয়ে বসেছে। সমঝে চলছে বলে কি মাথায় উঠে নাচবে? ঘরের কাজ করাচ্ছে, আবার এখন কান ধরাবে। তুষি প্রেস্টিজ নিয়ে ছিনিমিনি খেলা। মেয়েটা দন্তপাটি পিষল। রাগে সারা শরীর জ্বলছে। কুস্তির সৈনিক সুলভ মনটা গর্জে উঠল সিংহের ন্যায়। পিছু ফিরে থাকা ইয়াসিরকে মেরে তক্তা বানানোর স্পর্ধায় ফুলে উঠল বুক। শির দ্বারা বরাবর একটা প্রকাণ্ড ঘুষি মারার জন্য তেড়ে এলো তুষি। বিধি বাম। চট করে ফিরে হাতটা পিঠের সাথে মুচড়ে ধরল ইয়াসির। চমকে থমকে নিঃশেষ হওয়া মেয়েটা কুকিয়ে উঠল ব্যথাতে। ভেঙে যাবে, মাই হ্যান্ড ভেঙে যাবে স্যার। খুব সাহস, পুলিশের গায়ে হাত। তুষি হা হতাশ করে বলল, করবো না, আর করবো না, ছেড়ে দিন স্যার, এবারের মতো ছেড়ে দিন। ভেবেছিলাম ছেড়ে দেব, কিন্তু না, তুমি পাল্টাবে না। তাহলে বরং থানায় যাই। হাতে টান বসাতে শঙ্কায় জমে গেল তুষি। আবার থানা? ততক্ষণে এক পা বাড়িয়েছে ইয়াসির। তুরন্ত ধরফর করে মেঝেতে বসেই অন্য পাটা চেপে ধরল তুষি। হড়বড় করে বলল, ভুল হয়ে গেছে, আর করবো না স্যার, এবারের মতো ছেড়ে দিন স্যার। সরি স্যার, মাফ চাই স্যার। ইয়াসির থামলো, চাইলো ফিরে। তুষি অজগরের মতো পা পেঁচিয়ে ধরেছে দেখে শ্বাস ফেললো ছোট্ট। সরু চোখে বলল, মনে থাকবে? সবগে মাথা নাড়লো মেয়েটা। ও বলল, ওঠো। তুষি আস্তে ধীরে দাঁড়ালো। সোজা গিয়ে জিভানে বসলো ইয়াসির। হাতলে বাহু ছড়িয়ে বলল, এবার কান ধরো। তুষি আর গাইগুই করলো না। ওই সাহস আর নেই। খুব অসহায় কণ্ঠে শুধালো, এক কান না দুই কান? ইয়াসির চোখ রাঙাতে ক্রস্ত 2 কানে হাত দিল মেয়েটা। সে বলল, এবার উঠবস করো। প্রত্যেক উঠবসে বলবে আমি আর চুরি করব না। তুষির বুক কষ্টে খান খান হয়ে যাচ্ছে। ওর রেকর্ড ভেঙে চুরমার তো হলোই, সাথে সেলিব্রিটির ইজ্জতটা পুরো তছনছ করে দিল ইয়াসির। মেয়েটা কটমট করে ভাবলো, রিটকেল পুলিশ 100 টাকা নিয়ে এত কিছু করছিস? তোর ইচ্ছে করছে কষে তোর জায়গা মতো দিতে। কি হলো, কথা কানে যাচ্ছে না? স্থূল স্বরে ধ্যান ছুটল ওর। কান ধরে মুখ গোজ করে বসলো। থমথমে গলায় বলল, আমি আর চুরি করব না। উঠে দাঁড়ালো আবার বলল, আমি আর চুরি করব না। গুনে গুনে 30 বার উঠবোস করানোর পর ইয়াসিরের মায়া হলো বোধহয়। ছোট করে বলল, থামো। থামলো তুষি। হাঁপিয়ে গেছে, টনটন করছে কোমর। আঙুল দিয়ে তুড়ি বাজালো ইয়াসির। সোজা দৌড় দেখিয়ে বলল, নাও গেট লস্ট। আর কখন আমার ঘরে দরজাও আসবে না। রুক্ষ স্বর শুনে নিরাশ্বাস ফেলল মেয়েটা।
গত দুদিন ধরে ওর সাথে যা যা ঘটছে, এতটা খারাপ দিন তুষির জন্মের পর দেখেনি। চুপচাপ ঝাড়ু হাতে নিয়ে দৌড় অব্দি এলো ও। তক্ষুনি ডাকলো ইয়াসির। শোনো, দাঁড়ালো তুষি, ফিরলো অবসন্ন চোখে। ইয়াসির ফর্সা আনন, নিরুত্তাপ, কেমন কাঠখোট্টা বলল। এরপর থেকে টাকার দরকার হলে আমাকে বলবে, কিন্তু না বলে কখনো কারো জিনিসে হাত দেবে না। তুষি হোঁচট খেলো, ভীষণ বিস্ময়ে চোখ বড় বড় করে বলল। আপনি আমাকে টাকা দেবেন? ইয়াসির আর কিছু বলল না, ব্যস্ত হলো নিজের কাজে। তার এই মৌনতায় উত্তর বুঝে নিল মেয়েটা। সীমা ছাড়ানো আনন্দে ঝলকে উঠল মুখশ্রী। মানুষটা বলল। দরজা টেনে দাও। তুষি যেন বাধ্য মেয়ে, কাঠ টেনে দিল সুধীর হাতে। পুরোপুরি লাগিয়ে দেওয়ার ফাঁক গলে একবার দেখল ইয়াসিরকে। লোকটা ডিভানে বসে ফোন মেলেছে, হলদে আলো জল করছে মুখ। 2 সেকেন্ড চেয়ে থেকে চোখ সরিয়ে নিল তুষি। একটা সিনেমার দৃশ্যের কথা দপদপ করে নেচে উঠল মাথায়। হিরোইন ঠিক এইভাবেই দেখতে দেখতে হিরোর প্রেমে পড়ে গিয়েছিল। তুষি জিভ কাটল। ছি ছি, বদ পুলিশ আর প্রেম, সিনেমায় দেখিয়েছে বুকে শব্দ করলে প্রেম হয়। পরীক্ষা করতে নিজের বুকে হাত দিল তুষি। না, ধক ধক করছে না। যাক, প্রেম হয়নি, এবারের মতো বেঁচে গেল তাহলে। কিন্তু সত্যি কি তাই? সকালে নাস্তার পাট চুকেছে মাত্র। রেহনুমা তখন রান্নাঘরে। কদিন ধরে গোটা বাড়ির কাজকর্ম একা হাতে সামাল দিচ্ছেন তিনি। আপাতত তনিমাকে কুটুটিও নাড়তে দেওয়া হচ্ছে না, কারণ তুষি। ভদ্রমহিলা তুষিকে দিয়ে কাজ করাতে নারাজ। কিন্তু ইয়াসিরের জেদ আর রেহনুমার তাল মেলানোর কারণে খুব একটা সুবিধে করতে পারছেন না। সাইফুল শওকতেরও মনোসায়েতে। তুষি এদের 4 জনেরই বড্ড অপছন্দের মানুষ। তনিমা স্বভাবে বেশ নরম গোছের। তার উপর জীবনের একটা প্রবল ধাক্কায় যখন তার সবকিছু তছনছ হয়ে যাচ্ছিল, ইয়াসির তো সঙ্গে ছিল তখন। তাই চাইলেও ছেলেটাকে কড়া করে কিছু বলতে পারেন না তিনি। আবার ওর দিক থেকে দেখতে গেলে একটা কথা সত্যি, অনাকাঙ্ক্ষিত এই বিয়েটা এক ঝটকায় মেনে নেওয়া কারোর পক্ষে সম্ভব নয়। সে অনেক আগের কথা, তখন ঢাকার বুকে ওনাদের এই বাড়িটা ছিল না। ইয়াসির স্কুলে পড়তো। বোর্ড স্ট্যান্ড করায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে গোল্ড মেডেল দিয়েছিল ওকে। সে ছেলে কি চাইলেই পড়াশোনায় এমন অজ্ঞ স্বভাবের চোর মেয়েকে বউ বলে মেনে নিতে পারবে? জীবন কি এতই সহজ, এতই সরল? এসব তো আর আবেগ দিয়ে হয় না। তনিমা ইয়াসিরের ব্যাপারটা বোঝেন। আবার তুষির জন্য মায়া হয়, কিন্তু তার কথা হচ্ছে, যদি সংসারই না করবি ইয়াসির, বউয়ের সম্মানই না দেবে, তবে মেয়েটাকে যেতে দিলেই পারে। এভাবে বাড়িতে জিম্মি করে রাখার তো কোনো মানি নেই। ইয়াসির সৎ, দায়িত্ববান পুলিশ অফিসার হিসেবে গোটা দেশের কাছে পরিচিত এখন। তার দ্বারা এমন অন্যায় কি তনিমা স্বাভাবিকভাবে নিচ্ছেন? নেওয়া সম্ভব কখনো? ভদ্রমহিলা ফোঁস করে শ্বাস ফেললেন। নিশ্চুপ রওনা করলেন জয়নবের ঘরে। প্রৌঢ়ার হাঁটুর ব্যথা কদিন ধরে মারাত্মক হারে বেড়েছে। হাঁটা চলায় কষ্ট হচ্ছে খুব, তাই ঘরেই খাবার দিয়ে আসা হয়। আজকেও নিয়ে গেলেন তনিমা। ইউসার পরীক্ষা কদিন পর। সে প্রাণপণ চেষ্টা করে ভালো রেজাল্ট করতে, কারণ তার অয়ন ভাই। অয়ন ছাত্র হিসেবে দুর্দান্ত। ইয়াসির কলেজ পর্যায় থেকে একটু গতি হারালেও অয়ন কখনো লক্ষ্যচ্যুত হয়নি। পরিবারের সবচেয়ে মেধাবী ছাত্র সে। ইউসার ধারণা অয়নের 2টো মাথা। একটা মাথা দিয়ে তো মানুষ এত কাজ করা সম্ভব নয়, তাই না? এখন অয়নের বউ হতে গেলে ওকেও তো অমনি মেধাবী হতে হবে। অয়ন ভাই ডাক্তার, ইউসা যদি সেখানে লাড্ডুগুড্ডু হয়, লোকে হাসবে না? মুখের সামনে বই মেলে রাখলেও ইউসার চোখ ছিল অয়নের ওপর। কলাপাতা রঙের টি শার্ট পরা ছেলেটা ঠিক তার নাক বরাবর খাবার টেবিলে বসে নাস্তা করলো, পানি খেলো, হাত মুখ মুছে রওনা করলো সিঁড়িতে। পুরোটা সময় ইউসা মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে রইল। অয়ন ফিরল না এদিকে। খাবার টেবিলে কাঠের ওপর একটা বিশাল কাঁচ বসানো। এটো জিনিসপত্র ছোঁয়ায় বেশ ময়লা হয়ে গেছে। রেহনুমা বলে গেছেন সবাই উঠে গেলে মুছে ফেলতে। আর শেষে সেই মানুষটাই হলো অয়ন। তুষি টেবিল মুছতে মুছতে একবার চলে যাওয়া ওর দিকে তাকালো। শুধু ইয়াসি ছাড়া সবাই বাড়িতে আজ। আইরিন এখনো ঘুম থেকে ওঠেনি, অয়নও বের হয়নি বাইরে। এই ছেলেটাকে নিয়ে তুষির মাঝে বিস্তর কৌতূহল। এর মাঝে কয়েকদিন কেটেছে। জবে থেকে তুষি সৈয়দ ভিলায় এলো, অয়নকে পরিবারের কোনো ব্যাপারে থাকতে দেখেনি। একটা কিচ্ছুতেও নাক গলায় না, শুধু সময় মতো খেতে নামে আবার ঘরে চলে যায়। তবে খাবার টেবিলের ওইটুকু সময় পরিবারের সাথে জমিয়ে কথা বলে সে। কিন্তু বড়সড় ঝামেলার একটাতেও অয়নকে তুষি দেখেনি। বিটকেলটা রোবট হলে এটা তো ওরও এক কাঠি ওপরে।
লোকটার যাওয়া থেকে তুষি চোখ সরিয়ে আনলো। হঠাৎ নজর পড়লো ইউষার ওপর। বই খাতা নিয়ে পড়তে বসেছিল সোফায়, অথচ পড়ার তো নামই নেই। কেমন হাঁ করে চেয়ে আছে মেয়েটা। তার মুগ্ধ দৃষ্টির পথ অনুসরণ করে তুষিও চাইল সেদিকে। অয়নকে দেখে ভ্রু বাঁকালো অমনি। নিম্নষ্ঠ কামড়ে এক পল ইউষাকে দেখলো, পরের বার তাকে। মেয়েটা এমন করে তাকিয়ে আছে কেন? ব্যাপারটা তো সুবিধের লাগছে না। মনের প্রশ্ন করেই ফেললো তুষি। কি দেখছো তুমি? ইউষার ধ্যান ছুটল, তাকালো তড়িঘড়ি করে। চেহারা জুড়ে বসতে যাওয়া অস্বস্তির গাঢ় চিহ্ন মুছতে বোকার মতো হাসলো মেয়েটা। মিনসে গলায় জানালো, কই কিছু না কিছু না। তুষি মিটমিট হাসলো। তার মন বলছে ঘটনার জল স্রোতের মতো সাবেগী। ইউষা কি ওই লোকটাকে পছন্দ করে? এরই মাঝে রেহনু এলেন। মাকে দেখে ইউষা তটস্থ হয়ে বসলো। হাতের বয়ে মাথা নুয়ে বোঝালো সে মন দিয়ে পড়ছে। রেহনুমা চুলায় তরকারি বসিয়ে এসেছেন। হাব ভাব তাড়াহুড়ো। রেশমিও নেই, ছাদে কাপড় নাড়তে গিয়েছে। কাল তুষি যা যা ধুয়েছে তার একটাও পরিষ্কার হয়নি। বেচারাকে সেসব আজ আবার কাচতে হলো। রেহনুমার হাতে চায়ের কাপ। শওকত বলেছিলেন রুমে পাঠিয়ে দিতে। কাকে বলবেন এখন? ভদ্রমহিলা এদিক ওদিক চাইলেন। ইউষা পড়ছে বলে বিরক্ত করলেন না। তুষির সামনে রেখে বললেন, চাটা ভাইজানকে দিয়ে এসো তো। তুষির সামনে রেখে বললেন। তুষির কাজ শেষ হয়নি, তাও গাইগুই করতে গেল না। যা দরজাল মহিলা! কোমরে দু প্যাচ দিয়ে ওড়নার মাথা ছুটিয়ে পা বাড়ালো সে পথে। রেহনুমা যেতেই উষার সাবধানী বাণী ছুড়ল, বড় চাচ্চু কিন্তু মেজাজি মানুষ তুষি, একটু সমঝে থেকো কেমন? বাধ্যের ন্যায় মাথা নাড়ল ও। তবে ইউষা নিশ্চিত হতে পারল না তুষি কি কথা শোনার মানুষ। তুষি গত কদিনে বাড়িময় এত টুংটুং করে ঘুরছে। মোটামুটি কয়েকটা ঘর ওর আয়ত্তে এখন। তার মাঝে তনিমার কামরাও আছে। সেই মতো মেয়েটা সোজা চৌকাঠে এসে দাঁড়ালো। দরজা খোলাই আছে, পর্দার দুপাশে গোটানো। তুষি অনুমতি চাইল না, ঢুকে পড়লো শুরুত করে। রুমের ইজি চেয়ারে বসে পত্রিকা পড়ছিলেন শওকত। প্রগাঢ় মনোযোগের তোড়ে তুষির উপস্থিত বিশেষ লক্ষ্য করেননি তিনি। চায়ের কাপ সমেত মেয়েটা চেয়ারের পেছনে এসে থামলো। খবরের কাগজের লেখাগুলো বিড়বিড় করে পড়ছেন শওকত। হঠাৎ পাতা উল্টালেন। এক পৃষ্ঠা পরে বিনোদনের পাতা বেরিয়ে এলো। মুখ তুলল বড় বড় তারকাদের ছবি। তার মধ্যে একটা ছবিতে চোখ আটকে গেল তুষির। চেঁচিয়ে উঠল আনন্দে, ইহ, শাহরুখ খান! কানের কাছে হঠাৎ শব্দে চমকে গেলেন শওকত। পিছু ফিরলেন ধরফড়িয়ে। তুষিকে দেখে ক্রস্ত দাঁড়ালেন তিনি। এ কি, তুমি এখানে কি করছো? তুষির ওসবে মন নেই, আবদার ছুড়ল তৎক্ষণাৎ। একটু পড়ুন না কাকা, শুনি কি লিখেছে। ইস, আমি যে শাহরুখ খানের কত বড় ফ্যান আপনাকে বললেও বুঝবেন না। ওই যে ওর একটা গান আছে না ঐশ্বরিয়ার সাথে, তুষি গাওয়া শুরু করলো। করদে মুশকিল জিনা ইশক কমিনা। শওকত তাজ্জব স্তম্ভিত। তুষি শুধু গাইছেই না, হাত পা ছুড়ে নাচতেও চাইছে। তবে মুঠোর টলটলে জল ভর্তি কাপটার জন্য সুবিধে করতে পারছে না। ভদ্রলোক ভ্যাবাচাকা চোখে চেয়ে রইলেন কিছুক্ষণ। ধমক ছুড়লেন পরপরই। চুপ, থামো বলছি। তুষি আটকে উঠল, থামলো তার নাচ গান। শওকত হতভম্ব চোখে বললেন, আশ্চর্য মেয়ে তো তুমি। একজন গুরুজনের সামনে এসব কি ধরনের অসভ্যতা? তুষির মুখটা ছোট হয়ে গেল। ভদ্রলোক রেগে মেগে বললেন, যাও, এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও। ও মিনমিন করে বলল, চাটা কোথায় রাখবো? কোথাও রাখতে হবে না। তোমার হাতে আনা চা আমি খাবো নাকি? নিষ্পাপ মনে বলল সে। ও, আপনি খাবেন না? তাহলে আমি খেয়ে ফেলি। শওকতের ঠোঁট ফাঁকা হয়ে গেল। তবদা খেলেন এক চোট। কাকে ধমকালেন এতক্ষণ? এমের মাথায় কি একটু বুদ্ধি নেই? তুষি সত্যিই কাপ নিয়ে হাঁটা ধরলো। মোটা স্বরে বললেন তিনি। এই দাঁড়াও। থামলো মেয়েটা। ভদ্রলোক গজগজ করে বললেন, আমি বললাম খাবো না, আর তুমি আমার সামনে থেকে কাপ নিয়ে চলে যাবে? গুরুজনদের সাথে কিভাবে কেমন আচরণ করতে হয় না হয় সেই ন্যূনতম সহবোধটাও বাবা মা শেখায়নি, তাই তো? তনিমা সদ্য শাশুড়ি ঘর থেকে বেরিয়েছেন। স্বামীর চেঁচামেচি শুনে নিচে আর গেলেন না। জোরালো পায়ে ঘরের দরজায় এসে দাঁড়ালেন। তুষির ভারী মেজাজ খারাপ হলো। ওকে বলছিল বলুক, বাবা মা টানলো কেন? জবাব দিল মুখের ওপর, না শিখলে তো আর নিয়ে যেতাম না। আমরা বস্তিতে বড় হওয়া গরিব মানুষ, আমাদের মুখেও যা মনেও তাই। বড় লোকদের মতো ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারি না। বললেন নিয়ে যেতে, নিয়ে যাচ্ছি। আপনার মন মাফিক অত ধরিবাজি করতে পারবো না।
বুঝেছেন? শওকত হতচেতন, হতবাক, পরপরই ফেটে পড়লেন রোষে। কি বললে তুমি? তোমার এত বড়... পথিমধ্যে ভেতরে ছুটে এলেন তনিমা। তুষিকে আড়াল করে ওর সামনে এসে থামলেন। বিগড়ে যাওয়া পরিস্থিতি সামাল